একটা সুস্থ সবল মেয়ে পরিবারের সাথে ফার্ম হাউস ঘুরতে গেলে তার সাথে ঘটে যায় এমন এক ঘটনা যেটা তার পরিবার স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বলে শয়তানকে কেউ চোখে দেখেনি, কিন্তু তার ছায়া একবার ছুঁয়ে গেলে জীবিত মানুষও মৃতের মতো নিশ্চুপ হয়ে যায়। কেন বাবা মায়ের আদরের মেয়েটা নিজেরই পরিবারকে মারতে চাইছে, আর কেনই বা স্কুলের মেয়েরা একে একে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর পাবে আজকের সেরা মুভি সিরিজের গল্পে, যেখানে একটা নয় বরং দুটো পার্টের গল্প একসাথে নিয়ে এসেছি। আজকের মুভি ওয়াশ। ক্ষেতের ধারে 3-4 দিন আগের একটা মরা ইঁদুর পড়ে আছে। পচে যাওয়া শরীরটায় মাছি ভন ভন করছে। একটা লোক এসে ইঁদুরটাকে প্লাস্টিকে ভরে ঘরে এনে একটা বাটিতে চা পাতা নিয়ে ছোট্ট গুদাম ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা পরিচিত হই অথর্বের সাথে, পেশায় পাইলট। আজ ডিউটি সেরে মেয়ে আরিয়াকে কলেজে নিতে এসছে। আরিয়া বাবাকে না দেখে বয়ফ্রেন্ড বিভানের সাথে বাইকে চলেই যাচ্ছিল, কিন্তু ক্রমাগত গাড়ির হর্ন শুনে বাবাকে থামাতে ছুটে যায়। এই বাবা মেয়ের মধ্যে খুনসুটি সব সময় লেগে থাকে। কাল ছুটির দিন, তাই প্ল্যান ছিল ফার্ম হাউস ঘুরতে যাবার। কিন্তু আরিয়া বলে, বাবা কালকের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করলে হয় না? বিভানের সাথে শপিংয়ে যাওয়ার কথা, পরের মাসে বন্ধুদের সাথে লাদাখ যাচ্ছি। আরিয়া ভালো করেই জানে বাবা কিছুতেই ওর কথা ফেলতে পারে না, তাই রাজি না হওয়া ছাড়া উপায় নেই। অথর্ব ও ভিনা, তাদের 2 সন্তান আরিয়া ও আনস, ছোট সুখী পরিবার, তাই 2 ভাই বোন আদরে বাঁদর হয়ে উঠেছে। অথর্ব মেয়েকে লাদাখ যাওয়ার পারমিশন তখনই দেবে যদি সে কয়েকটা প্রমিস করে। এই যেমন প্রতিদিন ঘুরতে গিয়ে বাবা মাকে ফোন করা, যে কজন বন্ধু যাচ্ছে তাদের সবার অ্যাড্রেস, বাবা মায়ের ফোন নাম্বারের সাথে সবার লাইভ লোকেশন, যেটা অলওয়েজ অন থাকবে। এই সকল নিয়ম মেনে আরিয়া রাজি হলেও কাল অবশ্য তাকে ফার্ম হাউস যেতেই হবে, ওটা ক্যান্সেল করা যাবে না। সেই মতো কাল ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে পড়ল ঘুরতে। অথর্ব নিজেও অনেকদিন পর ছুটি পেয়েছে, তাই মজার কোনো ঘাটতি নেই। ঠিক করলো যাওয়ার পথে ধাবায় ব্রেকফাস্ট করবে। অনেক দিন বাটার লাগানো পরোটার সাথে চানা মশলা খাওয়া হয়নি, তাই 3 প্লেট পরোটা তো আজ খেয়েই ফেলবে। সেই মতো একটা ধাবায় উঠে খাবার প্লেট আসতেই আরিয়ার মুড গেল চটকে। এত বাটার লাগানো পরোটা সে কিছুতেই খাবে না। অথর্ব মজা করে বলে, ইন্ডিয়ানদের হজম শক্তির কাছে সুপারম্যানও হার মানবে, কিচ্ছু হবে না, খেয়ে ফেল। কিন্তু আরিয়া কিছুতেই খাবে না। তবে অথর্বের 1 কাপ চা ট্রাই না করলে মন ভরছে না, তাই সে কাউন্টারে যায় চায়ের জন্য টোকেন করাতে। কিন্তু 500 টাকার নোটের বদলে দোকানদার একটা চায়ের জন্য খুচরো 10 টাকা দিতেই চায় না। তখনই পাশের সিটে বসা একটা লোক দোকানদারকে 20 টাকার বদলে 2টো টোকেন নিয়ে অথর্বকে একটা টোকেন দিয়ে বলে, আমায় আর ওনাকে 2টো চা দাও। অথর্ব টোকেন নিতে না চাইলে লোকটা বলে, ভাই রাখুন, 10 টাকার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। অথর্ব খুশি মনে টেবিলে আসলে দেখে আরিয়া তখনও পরোটা খায়নি। ইতিমধ্যে ওই লোকটা এসে ওদের সাথে আলাপ করে বলল, দাদা একটু বসা যাবে আপনাদের সাথে? অথর্ব মানা করল না। লোকটা বসলো আরিয়ার ঠিক পাশে। প্লেটে এখনো পরোটা পড়ে আছে। কিছুতেই খাবে না দেখে লোকটা বলল, এই পৃথিবীতে কত মানুষ খেতে পায় না, তাই খাবারকে সম্মান করা উচিত, যেটা পেয়েছো নষ্ট না করে খেয়ে নাও। আরিয়া তখনও খেতে না চাইলে লোকটার পকেটে রাখা কৌটো থেকে একটা চিনির দানা বের করে বলে, তোমায় 2টো অপশন দিলাম, পরোটা না খেতে চাইলে এই চিনির দানা খেতে হবে, আর যদি পরোটা খাও তাহলে এটা খেতেই লাগবে না। আরিয়া তখন জেদ বজায় রেখে চিনির দানাটাই খেয়ে নেয়। বাকিরা ততক্ষণে চায়ের কাপে চুমুক দিয়েছে। কিন্তু চিনি খেয়ে আরিয়ার কেমন একটু অস্বস্তি লাগে। অবাক হয়ে তাকিয়ে থাকে পাশে বসা লোকটার দিকে। সে বলল, আরিয়া এবার ওই পরোটাটুকুও খেয়ে নাও। ভিনা মানা করলো যে না থাক, ইচ্ছে না হলে খাওয়ার দরকার নেই। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, আরিয়া চুপচাপ পরোটা খেতে শুরু করলো। যে মেয়েটা কিছুক্ষণ আগে খাবে না বলছিল, সেই মেয়ে পুরো পরোটা নিমেষে শেষ করে দেয়। আরিয়ার মনের ভিতরে ঠিক কেমন অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না, তাই তড়িঘড়ি করে বলল, বাবা চলো উঠি, দেরি হয়ে যাচ্ছে। অথর্ব যাওয়ার আগে চায়ের জন্য ধন্যবাদ জানিয়ে হেসে লোকটার নাম জিজ্ঞেস করায়। সে বলে, আমার নাম প্রতাপ। গাড়ি ছাড়ার সময় হঠাৎ প্রতাপ এসে আরিয়াকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে, এটা রাখো, ফার্ম হাউস যাওয়ার পথে খেয়ে নিও। আরিয়াও বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ল। অথর্ব গাড়ি ছুটিয়ে চলে। আরিয়া প্রতাপকে ফার্ম হাউস যাওয়ার কথা জানিয়েছে শুনে দুজনেই অবাক, কারণ তাদের মেয়ে অচেনা মানুষদের সাথে তেমন কথা বলে না। কিন্তু আজ হঠাৎ কি হলো?
1 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল শহর থেকে দূর নিরিবিলি ফার্ম হাউসে। আথার বুদ্ধি করে একসময় এটা বানিয়েছিল বলে আজ একটা ছোট্ট ট্রিপ হয়ে গেল। মেইন গেট খুলে গাড়ি ঢোকানোর সময় দেখা যায় আরিয়া ততক্ষণে প্রতাপের কথা মতো 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছে। এতক্ষণে পুরো পরিবার আনন্দে মেতে উঠল। ড্রেস না ছেড়েই পুলের মজা নিতে ব্যস্ত। ভিনা ফ্রেশ হয়ে ছাদে জামা কাপড় মেলতে গিয়ে দেখে প্রতাপ মেইন গেটে দাঁড়িয়ে ওর দিকে হাত নাড়ছে। বেশ অবাক হয়ে ভিনা অথর্বকে জানালে ও গেল দেখা করতে। কি প্রতাপ ভাই, এনি প্রবলেম? আরে বলো না, এই সামনেই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। মেয়েকে ফোন করে যে আসতে বলবো সেটাও করতে পারছি না, টাওয়ার নেই, উল্টে ফোনের চার্জ শেষ। কারোর বাড়িতে ল্যান্ডলাইন থেকে যদি মেয়েকে ফোন করা যায় সেই আশায় এদিক ওদিক ঘুরছিলাম। হঠাৎ শুনতে পেলাম এখান থেকে আওয়াজ আসছে। এসে দেখি তোমার স্ত্রী ছাদে। তা বলছি গেটের ওই পারে আসতে পারি? অথর্ব হেসে বলে, আরে আসো, শুধু তো একটা ফোনেরই ব্যাপার। এমনিতেই এই এরিয়া সহ ফার্ম হাউসে টাওয়ার পাওয়া যায় না বললেই চলে, কয়েকটা জায়গা ছাড়া। তবে অসুবিধা নেই, ল্যান্ডলাইন আছে, মেয়েকে ফোন করে নাও। ঘরে এসে বসলে ভিনা কফি বানাতে যাওয়ার আগে ওকে ল্যান্ডলাইন ফোনটা দিয়ে যায়। কিন্তু প্রতাপের নজর আরিয়ার দিকে। অথর্ব আশায় ওকে ফোন দিয়ে বলে, একটু নাম্বারটা ডায়াল করে দাও না, আমি জানি না এসব ফোন কি করে ইউজ করতে হয়। প্রতাপ ওর বলা নাম্বার ডায়াল করে দেখে যে লাইন লাগছে না। তখনই আরিয়া ঘরে ঢুকতেই প্রতাপ ওকে বসতে বললে আরিয়া ভেজা ড্রেস নিয়ে সোফায় বসে পড়ে। মেয়ের এমন কাণ্ড দেখে প্রতাপ রেগে যাওয়ায় আরিয়া বলে, কিন্তু প্রতাপ আঙ্কেল যে আমায় বসতে বলল। তখন প্রতাপ বলে, আরে না না, যাও ড্রেস চেঞ্জ করে এসো। ওর আদেশ শুনতেই আরিয়া উঠে চলে যায়। অথর্ব আরো কয়েকবার ফোনে ট্রাই করলো, এখনো নাম্বার নট রিচেবল আসছে। ভিনা বিরক্ত হয়ে অথর্বকে উপরে ডাকলে প্রতাপকে ফোন ট্রাই করতে দিয়ে চলে যায়। কিন্তু প্রতাপ যে মিথ্যে বলছে সেটা তার হাব ভাব দেখেই বোঝা যায়। অথর্ব প্রতাপের এইখানে আসার কারণ ভিনাকে বলতে থাকার মাঝে আরিয়া প্রতাপের সাথে গল্পে মেতে উঠল। সে কি করে, কোন জিনিসটা পছন্দ করে, কার সাথে রিলেশনে আছে, সবকিছু। এমনকি এটাও বলে বাবা মা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে বলেছিল কারণ ছেলেটাকে তাদের পছন্দ নয়, কিন্তু এর পরেও সে রাজি হয়নি। এতে অবশ্য অসুবিধা কিছু নেই, কারণ বাবা মা তাকে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটুকু দিয়েছে। ঠিক এরপর আরিয়ার বন্ধুদের সাথে লাদাখ ঘুরতে যাওয়ার কথা শুনে প্রতাপ বলে, তোর বাবা একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে মনে হচ্ছে। তবে তুই লাদাখ যেতে পারবি না, কারণ তোকে আমার সাথে আমার বাড়ি যেতে হবে চিরজীবনের জন্য। তোর ভালোই লাগবে, অনেক মজা করতে পারবি। আরিয়া কেমন না চাইতেও মন্ত্রমুগ্ধ হয়ে যায়, যেন কেউ ওকে ভিতর থেকে বাধ্য করছে হ্যাঁ বলতে। তখনই আংশ ওর দিকে বল ছুঁড়ে মারতেই প্রতাপ রেগে আরিয়াকে বলে, যত জোরে পারিস ভাইকে কষিয়ে থাপ্পড় মার। আরিয়া দ্বিতীয়বার ভাবল না, সোজা উঠে গিয়ে বসিয়ে দিল গালে 5 আঙুলের দাগ। আচমকা সম্বিত ফিরতেই আরিয়া বুঝে পায় না সে কেন এটা করল। অথর্ব ততক্ষণে রেগে মেয়ের উপর চড়াও হলে প্রতাপকে ইন্টারফেয়ার করতে দেখে অথর্ব বেশ কড়াভাবেই বলল, প্রতাপ ভাই, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হও। প্রতাপ ততক্ষণে গম্ভীর হয়ে সোফায় এসে বসল। কিছুক্ষণ ভেবে আরিয়াকে বলল, তুই উপরে গিয়ে বাবা মাকে সরি বল। আরিয়া সেটাই বাধ্য মেয়ের মতো করল। লাঞ্চের সময় আকাশ কালো করে বৃষ্টি নামল, মানে প্রতাপের যেতে এখনো সময় লাগবে। খাবার টেবিলে বসে আরিয়া তখনও বিষয়টা হালকা করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কেন করলো এর কোনো উত্তর নেই। অথর্ব বলে, তোকে বেশি স্বাধীনতা দিয়ে ভুল করে ফেলেছি। এইটা শুনে প্রতাপও 1-2 কথা বলার সুযোগ পেলে অথর্ব বলে, প্রতাপ ভাই চুপ করো, এটা আমাদের পরিবারের ব্যাপার, কিছু না জেনে তোমার নাক না গলানোই উচিত। প্রতাপ তখন হেসে বলে, ওর বয়ফ্রেন্ডের থেকে শুরু করে লাদাখ যাওয়া সবই আমার জানা। তুমি যদি ওকে কড়াভাবে শাসন করতে এমনটা কখনোই হতো না। তুমি জাস্ট দেখো। আরিয়া, এক্ষুনি বিভানকে ফোন করে বলো তুমি ব্রেকআপ করছো, ব্যাস এইটুকু বলেই কলটা কেটে দেবে। আর যদি ঘুরিয়ে ফোন করে সোজা ব্লক। বড়ই আশ্চর্যের বিষয়, যে কথাটা এতদিন ধরে বুঝিয়ে তারা করাতে পারেনি সেটা প্রতাপ বলা মাত্রই আরিয়া বাধ্য মেয়ের মতো 1 সেকেন্ডে করে ফেলল। দুজন এই কাণ্ড দেখে রীতিমতো অবাক। আরিয়া এইরকম বিহেভ কেন করছে? ভিনা চিন্তিত হয়ে মেয়েকে ঠিক আছিস কিনা জিজ্ঞেস করলে প্রথমে সে কিছু বলার চেষ্টা করলেও প্রতাপের অর্ডারে হঠাৎ হাসি মুখে বলল, কই কিছু হয়নি তো, আমি ভালোই আছি। বিষয়টা সন্দেহজনক হচ্ছে দেখে অথর্ব প্রতাপকে বাড়ি ছাড়তে বলায় প্রতাপ ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হচ্ছে আমি কোথাও যাব না।
অর্থাৎ তখন রেগে ওকে ঠেলে বার করতে গেলে হঠাৎ প্রতাপ আরিয়াকে অর্ডার দেয়, এই এদের আটকা। তখনই আরিয়া চিৎকার করে বাবাকে মারল এক ধাক্কা। তার এমন কাণ্ড কারখানা দেখে অবাক হলে প্রতাপ আবার বলল, খেয়াল রাখবি ওরা দুজন যেন আমার আশেপাশেও ঘেঁষতে না পারে। আরিয়া তখন পাগলের মতো চিৎকার করে বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই প্রতাপ আরাম করে সোফায় পায়ের উপর পা তুলে মজা দেখতে থাকে। আংশ আওয়াজ শুনে নিচে আসলে ওকে কোনো মতে পাঠিয়ে ভিনা বলে, আমার সন্দেহ এই প্রতাপ আরিয়ার উপর বশীকরণ করেছে। অথর্ব এইসবে বিশ্বাস না করায় প্রতাপ হেসে আরিয়াকে চা পাতা খেতে বললে তখনই ও পুরো প্যাকেট থেকে চা পাতা মুখে ঢুকিয়ে নেয়। এবার এই দৃশ্য দেখে অথর্ব রীতিমতো ভয় পেয়ে যায়। আরিয়ার নিজের উপর কোনো কন্ট্রোল নেই, সে চেষ্টা করলেও প্রতাপের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। তাদের এমন অবস্থা দেখে প্রতাপ বলে, কি এতক্ষণে বিশ্বাস হলো বশীকরণ সত্যি কিনা? তোমার কি মনে হয় ধাবায় ওকে এমনি চিনি খেতে দিয়েছিলাম? ওটা তো জাস্ট শুরু। এরপর বাকিটা বিস্কুটের প্যাকেট শেষ করার পর 16 কলা পূর্ণ। এরপরেও অথর্ব বিশ্বাস না করলে প্রতাপ আরিয়াকে প্রথমে মন খুলে হেসে আবার পরক্ষণেই পাগলের মতো কাঁদতে বলায় সেটাই করতে থাকে। অথর্বের এখনও এটা প্র্যাঙ্ক মনে হচ্ছে, আর তখনই বাবাকে থাপ্পড় মারতে বলায় আরিয়া সেটাই করে বসল। ততক্ষণে বৃষ্টি নেমেছে, সন্ধ্যা নামার অপেক্ষা। তিনজন সোফায় বাকরুদ্ধ হয়ে বসে। প্রতাপ প্রথমে আরিয়াকে দিয়ে সবার ফোন ভাঙা করিয়ে ল্যান্ডলাইনে তার কাটানোর পর পা টিপতে বলে। এরপর আরামে সোফায় হেলান দিয়ে বলল, এইবার আসল কথায় আসি। তোমাদের মেয়েকে আমার লাগবে, জানি কষ্ট হবে, কিন্তু না মেনে কিছু তো করার নেই। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদের করতে হবে সেটা হলো মেয়ের সামনে দুজন নিজের মুখে বলবে যে আরিয়া, তোকে আমরা সজ্ঞানে স্বইচ্ছায় আজীবনের জন্য তোমার প্রতি অর্পণ করলাম। কারণ চাইলেই আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারি, কিন্তু তোমরা ওকে যেতে না বললে মনের মধ্যে একটা ইমোশনাল কর্নার থেকে যায়, যেটা হয়তো ভবিষ্যতে কোনো সময় জেগে উঠলে বশীকরণের ক্ষমতা কমিয়ে দিতে পারে, যেটা অবশ্য হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই তোমরা যদি এটা ওর সামনে বলো তাহলে আরিয়ার মধ্যে তোমাদের প্রতি ঘৃণা তৈরি হবে। আর এমনিতেও আমি পারমিশন ছাড়া কিছু করি না, সেটা গেট পেরিয়ে বাড়িতে আসাই হোক না কেন। অবশ্য তোমরা এটা না মানতেই পারো, কিন্তু এর ফলাফল তোমাদের ভুগতে হবে। এমনকি তোমরা যদি আমাকে মেরেও ফেলো তাহলে আরিয়া কিন্তু বশীকরণ থেকে জীবনে মুক্তি পাবে না। তখন সে একটা জ্যান্ত লাশ ছাড়া কিছুই থাকবে না। তোমাদের সময় এখন থেকে শুরু হচ্ছে, কেননা রাতের মধ্যে আমায় ওকে নিয়ে ফিরতে হবে। এবার যত সময় নষ্ট করবে ক্ষতিটা তোমাদেরই। শেষে এমন না হয় যে মেয়ের হাতে পুরো পরিবার শেষ হচ্ছে। তবে অথর্ব এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়, তাই সে হুমকি দিলে প্রতাপ বলে, কখনো নরক থেকে উঠে আসা শয়তানকে সচক্ষে দেখেছ? আর যদি না দেখে থাকো তাহলে আজ দেখে নাও। তোমরা যত কাঁদবে, ভিক্ষে চাইবে, তত আমার আনন্দ, কারণ এটাই তো আমার রসদ। এই বলে আরিয়াকে লাথি মারলে অথর্ব রেগে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতাপ আরিয়াকে বাবাকে সরানোর জন্য অর্ডার দিলে সে যখন পেরে ওঠে না তখন বলে, এক্ষুনি গিয়ে ভাইয়ের মাথা থেঁতলে দে। আর তখনই আরিয়া আংশের মাথা জোরে ঠুকে দিতেই বেচারা অজ্ঞান হয়ে যায়। সময় গড়িয়ে রাত হয়ে আসে, তখনও বৃষ্টি পড়ছে। আংশ ব্যথায় কাতরাচ্ছে, ভীষণ জ্বর। সৌভাগ্যবশত আংশের পকেটের ফোনটা তখনও রয়ে গেছে, তবে চার্জ শেষ। মনে পড়ল অফিসের ফোনটা হলের লাগেজ ব্যাগে আছে, একবার চেষ্টা করে দেখা যেতেই পারে, কারণ আংশের ব্লিডিং হচ্ছে, হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। তাই ভিনা প্রতাপকে রিকোয়েস্ট করে যাতে অ্যাটলিস্ট আংশকে হসপিটাল নিয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু সে উল্টে আরিয়াকে বলে, যদি আমায় কেউ মারার চেষ্টা করে বা ধারে কাছেও আসে তাহলে সোজা ছুরি চালিয়ে দিবি। অথর্ব ওর গায়ে হাত তুলেছিল, তাই পায়ের সামনে এসে নাক খত দিয়ে ক্ষমা চাইতে বলায় অথর্ব নিজের সম্মান ভুলিয়ে ছেলেকে বাঁচানোর জন্য সেটাই করল। এই দেখে পরম আনন্দে প্রতাপ অনুমতি দেয় আংশকে হসপিটাল নিয়ে যাওয়ার, তবে শর্ত একটাই, আরিয়াকে দিয়ে যেখানে ইচ্ছে যাক। অথর্ব অবশেষে পা ধরে ক্ষমা চেয়ে বলে, দরকার পড়লে সে এই বাড়ি, টাকা সব নিয়ে নিক, শুধু একটিবার আংশকে হসপিটাল নিয়ে যাওয়ার অনুমতি দিক। অথর্বকে এমন অবস্থায় দেখে প্রতাপ খুব খুশি, বলে, তোমার থেকে আমার টাকা অনেক বেশি, তাই টাকার লোভ আমায় দেখিও না, বরং ভিনা ম্যাডাম তুমিও আমার সামনে ক্ষমা চাও। এটা বলেই প্রতাপ আরিয়াকে তার পছন্দের গান চালিয়ে ততক্ষণ পর্যন্ত নাচতে বলে যতক্ষণ না স্পিকারের ব্যাটারি শেষ হচ্ছে। অথর্বের এই দৃশ্য দেখার শক্তি নেই,
সে উপরে চলে গেলে বেচারা আরিয়া টানা 3 ঘন্টা জল না খেয়ে ক্রমাগত নেচেই যায়। যখন ব্যাটারি শেষ হলো তখন ওর করুণ দশা। বিনা জল আনলে প্রতাপ সেটাও খেতে দিল না, উল্টে ছুরি হাতে দাঁড় করিয়ে রাখলো। বলে, যতক্ষণ ঘুমোচ্ছি কেউ যদি আমার ধারে কাছে আসে সোজা মেরে ফেলবি, আর তোর মা আগামী 10 সেকেন্ডের মধ্যে যদি এখান থেকে না যায় তাহলে ওকেও শেষ করে দিস। অগত্যা ভিনাকে না চাইতে উপরে আসতে হয়। ভিনা অথার্ভকে যেমন করেই হোক মেয়েকে বাঁচাতে বললে সে ব্যাট দিয়ে প্রতাপকে মারতে যায়। হয়তো এটাই শেষ চেষ্টা, কারণ আনসের শরীরের দশা ভালো ঠেকছে না। কিন্তু নিচে এসে এক করুণ দৃশ্য দেখে অথার্ভ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রতাপ যেহেতু ওকে সারাক্ষণ পাহারায় রেখেছে, তাই আরিয়া বাথরুম যেতে না পেরে বাবার সামনেই দাঁড়িয়ে টয়লেট করে দেয়। অথার্ভ উপরে এসে ভিনাকে জানিয়ে কান্নায় ভেঙে পড়ল। একটা বাবা মায়ের কাছে এর থেকে খারাপ দিন আর কি হতে পারে। ততক্ষণে ফোনটা অন হয়ে যায়, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ নিচ থেকে ডাক পড়ল আরিয়ার ড্রেস চেঞ্জ করার জন্য। ভিনা বলে সে আরিয়াকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে আনবে, কিন্তু প্রতাপ এক বিন্দুও রাজি নয়। যা করার এখানেই করতে হবে, নজর থেকে দূরে সরানো যাবে না। কিন্তু ভিনা জেদ করলে প্রতাপ আরিয়াকে ওইখানেই দাঁড়িয়ে প্যান্ট খুলতে বলায় আরিয়া সেটাই করে বসল। ভিনার কাছে এই ঘটনা একেবারেই আকস্মিক। সে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কেউ নেই বাঁচানোর। উপর থেকে ড্রেস এনে কোনো মতে ওকে পরিয়ে দিলে প্রতাপ ভিনাকে দিয়ে মেঝে পরিষ্কার করালো। তবে রাত হয়ে আসছে, হাতে বেশি সময় নেই, তাই ওদের বলে আনসকে যেখানে ইচ্ছা লুকিয়ে ফেলো, কারণ মাত্র 5 মিনিট পর আরিয়া ওকে খুঁজে শেষ করে ফেলবে। এই কথা শুনে দুজন পাগলের মতো ছুটে যায় আনসকে বাঁচাতে। এদিকে প্রতাপ আরিয়াকে বলে মনের মধ্যে এমন রাগ আন যেন আনস তোর ভাই নয় বরং শত্রু, আর শত্রুকে শেষ করাই তোর আসল লক্ষ্য। আরিয়া এটা শোনা মাত্রই পাগলের মতো ছুটে যায় আনসকে মারতে, কিন্তু অথার্ভ ওকে ট্রিক করে আনসের রুমের দরজা লক করে চাবিটা টয়লেটে ফ্লাশ করে দিলে আরিয়া পাগলের মতো দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। আর এই সুযোগে অথার্ভ নিচে এসে লাগেজ ব্যাগ থেকে অফিসের ফোনটা কালেক্ট করে নেয়। ততক্ষণে আরিয়া দরজা ভেঙে ঢুকলে দেখে আনস নেই, অর্থাৎ তারা ট্রিক করে আনসকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আরিয়া তখন পাগলের মতো ওকে খুঁজতে থাকে, আর তখনই জোরে বাজ পড়লে ছাদে থাকা আনস ভয়ে চেঁচিয়ে ওঠে। আরিয়া ভাইকে মারার জন্য পাগলের মতো উপরে ছুটে গেলে বাবা মা ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু আরিয়া মায়ের মুখে লাথি মেরে বাবার পায়ে ছুরি ঢুকিয়ে আহত করে দেয়। কিন্তু এরপরেও অথার্ভ ওকে বাঁচানোর চেষ্টা করতে গেলে আরিয়া লোহার রড দিয়ে বাবার হাতে মেরে আনসকে ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দেয়। এই ভয়াবহ কাণ্ড দেখে দুজন বুক চাপড়ে কাঁদতে থাকে। একজন বাবা মায়ের কাছে এই দৃশ্য কতটা বেদনাদায়ক সেটা বলে বোঝানো সম্ভব নয়। তবে একটা সময় অথার্ভ বুঝতে পারে আনসের দেহে তখনও প্রাণ রয়েছে, তাই প্রতাপের পা ধরে প্রাণ ভিক্ষে চেয়ে ওকে হসপিটাল নিয়ে যেতে চাইলে প্রতাপ আবারও সে একই শর্ত রাখে, মেয়েকে আমায় দিয়ে যেখানে ইচ্ছে চলে যাবো, আমি তো একবারও তোমাদের আটকাইনি। এমনিতেও আরিয়ার কাছে আমিই সর্বেসর্বা, আমার কথায় ও আনসকে মেরেছে, এবার ভিনাকে শেষ করতে কিন্তু দুবার ভাববে না। তখনই আরিয়া প্রতাপের কথায় আনসকে চিরতরে শেষ করতে গেলে অবশেষে কোনো উপায় না থাকায় আনসকে বাঁচাতে অথার্ভ আর ভিনা নিজের বুকে পাথর রেখে বলল, আমরা স্বইচ্ছায় সজ্ঞানে আরিয়াকে তোমার হাতে আজীবন অর্পণ করলাম। তাদের এই কথা শুনে আরিয়ার বুক ফেটে যায়। সে চাইলেও তাদের আটকাতে পারে না। অথার্ভ শেষবারের মতো মেয়েকে জড়িয়ে ধরে লুকিয়ে ওর প্যান্টের পকেটে অফিসের ফোনটা লোকেশন অন করে ঢুকিয়ে দেয়। এরপর প্রতাপ আর একটুকু সময় নষ্ট করল না, আরিয়াকে নিয়ে সোজা রওনা দিল গন্তব্যে। ততক্ষণে অথার্ভ ভিনার সাথে আনসকে গাড়িতে তুলে হসপিটালে পৌঁছে পুলিশকে খবর দিতে বলে নিজের পকেটে কাঁচি নিয়ে ফোনের লোকেশন ট্র্যাক করে হাঁটা লাগায় মেয়েকে বাঁচাতে। কিন্তু ভাগ্য সহায় হলো না। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাঝ রাস্তায় দুজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এদিকে প্রতাপ ততক্ষণে নিজের বাড়ি পৌঁছে গেছে। এটা বাড়ি কম জেল বলা যেতে পারে, যেখানে সে আরিয়ার মতো অনেক কটা মেয়েকে বশীকরণ করে আটকে রেখেছে। তারা প্রত্যেকে নিজের কাজ করছে, যেমনটা প্রতাপ ওদের অর্ডার দিয়ে গেছিল। প্রতাপ সকলের সাথে আরিয়ার পরিচয় করিয়ে বলে, এই দেখ তোদের নতুন বোন এনেছি, ওকে নিয়ে আনন্দে থাকিস। ইতিমধ্যে লোকেশন ট্র্যাক করে অথার্ভ প্রতাপের বাড়ি পৌঁছে গেলে বাড়ির চারপাশে ওত পেতে থাকা মেয়েদের দল ওর উপর অ্যাটাক করে শরীরের বিভিন্ন জায়গা থেকে পশুর মতো মাংস ছিঁড়ে নেয়।
তাদের চিৎকার শুনে প্রতাপ এসে ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজ অবধি কেউ ওর লোকেশন বের করতে পারেনি, তাহলে অথর্ব কি করে করলো। তখন আরিয়াকে জিজ্ঞেস করায় সে পকেটে ফোন ঢোকানোর কথা বললে সবার আগে ফোনটা ভাঙা করায়। এরপর প্রতাপ অথর্বকে ব্যঙ্গ করে বলে, এখানে যতজন মেয়ে আছে প্রত্যেকে আমার কথায় উঠে বসে, ওরা সারাক্ষণ আমায় পাহারা দিচ্ছে। ওদের অর্ডার দেওয়া আছে আমার ধারে কাছে অচেনা কেউ আসলে তার মুন্ডু ছিঁড়ে ফেলতে। তোর ভাগ্য ভালো যে এখনো বেঁচে আছিস, কিন্তু আর নয়। তখনই অথর্ব বলে, আমার শেষ কথাটুকু রাখো। আরিয়াকে পরিবারের থেকে দূরে সরিয়ে এসে অনেক বড় পাপ করেছে, তাই সে বাকিদের নয় বরং নিজের মেয়ের হাতেই মরতে চায়। তখনই প্রতাপ সব মেয়েদের বলে, এই লোকটাকে কেউ তোরা টাচ করবি না, শুধুমাত্র ও নিজের মেয়েই ওকে মারবে। কিন্তু কথাটা সম্পূর্ণ করার আগেই অথর্ব পকেট থেকে কাঁচি বের করে আরিয়া 2 কানে ঢুকিয়ে দিলে সে শোনার শক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ সে যদি কিছু শুনতেই না পায় তাহলে প্রতাপ কিভাবে ওকে কন্ট্রোল করবে। আর এই সুযোগে অথর্ব প্রতাপকে মেরে মাথা ফাটিয়ে অজ্ঞান করে ওর জিভ উপড়ে নেয়। ব্যথা যন্ত্রণায় এখন ছটফট করছে প্রতাপ। সব মেয়েরা মন্ত্রমুগ্ধের মতো ব্যঙ্গাত্মক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাসছে। অথর্ব মেয়ের কান থেকে কাঁচি বের করে বুকে জড়িয়ে ধরলে আরিয়া ব্যথা যন্ত্রণা ভুলিয়ে বাবার বুকে মাথা রেখে হেসে চলে। অথর্ব রক্তবর্ণ চোখে প্রতাপের দিকে তাকিয়ে বলে, এখন তো সময় এসছে আসল শয়তানকে দেখার। এবং এরই সাথে প্রতাপ জ্ঞান হারায়। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 10 বছর। আমাদের দেখানো হয় মুভির একদম প্রথম দৃশ্য। ক্ষেতের ধারে পড়ে থাকা পচা ইঁদুরটাকে তুলে নিয়ে যাচ্ছে অথর্ব। ঘরে এসে বাটি ভর্তি চা পাতা নিয়ে এসে প্রবেশ করলো ছোট্ট গুদাম ঘরে, কারণ সেইখানে লোহার শিকলে বাঁধা রয়েছে প্রতাপ। বিনা খাবার বিনা জলে দিনের পর দিন বমি আর টয়লেট করে একই জায়গায় সে পড়ে আছে। তবে আজ অথর্বকে অভুক্ত রাখবে না। ওর সামনে চেয়ারে আরাম করে বসলো। এনে তোর জন্য আজ চা পাতা এনেছি, এটা খা, তারপর মাংস দেব, একদম টাটকা, এই মাত্র 5 দিন আগের পচা ইঁদুর, প্লাস্টিকে এনেছি তোর জন্য যত্ন করে। প্রতাপ রাগে ইঁদুরটা ছুঁড়ে ফেলে দিতেই অথর্ব বলে, ইস দেখলি তো, ইঁদুরটাকে নিজেরই টয়লেটের উপর ফেললি, এবার তো ওইটাকেই কুড়িয়ে তোকে খেতে হবে। আপাতত এখন আমার সামনে মেঝেতে নাক রোগড়ে ভিক্ষে যা, কারণ আমি তোর জন্য শয়তান। প্রতাপের গগন বিদারী কান্না দেখে অথর্ব হাসতে হাসতে দরজা লাগিয়ে বেরিয়ে যায়। অথর্ব এরপর 1 গ্লাস জল নিয়ে প্রবেশ করলো পাশের ঘরে। 10 বছর পরেও ওর জীবনটা কিন্তু সুখকর হয়নি, কারণ বিছানায় হাসি মুখ নিয়ে জ্যান্ত লাশের মতো পড়ে আছে আরিয়া। অথর্ব সেই রাতে আরিয়াকে প্রাথমিকভাবে বাঁচিয়ে নিলেও বশীকরণ থেকে তাকে মুক্ত করতে পারেনি, কারণ তাকে এই বশীকরণ থেকে বের করার ক্ষমতা প্রতাপ ছাড়া কারো ছিল না। কিন্তু ওর তো জীব ছিঁড়ে নেওয়া হয়েছিল। অবশেষে এই আনহ্যাপি ডার্ক এন্ডিং দিয়ে শেষ হয় ভার্স 1 এর গল্প। এরপর আসা যাক ভার্স লেভেল 2 এর গল্পে। ভার্স 1 এর শেষে যে 10 বছরের জাম্প দেখানো হয় তার ঠিক 2 বছর পর, অর্থাৎ টোটাল 12 বছর পর থেকে শুরু হয় ভার্স লেভেল 2 এর গল্প। শহরের JN হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে টিফিনের সময় স্কুল ক্যান্টিন থেকে দেওয়া খাবার খাওয়ার পর আচমকা প্রতিটা মেয়ে নিশ্চুপ হয়ে পড়ে। তখনই একজন অচেনা লোক ক্যান্টিনে এসে 2টো মেয়েদের গ্রুপকে বলে, এখন থেকে সে যা বলবে সেটাই শুনতে হবে। আর সেই মতো মেয়েরা স্কুলের ছাদ থেকে একে একে ঝাঁপ দিতে শুরু করে। স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে গার্ড তাদের বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। আসলে সেই অচেনা মানুষটা স্কুলের খাবারের সাহায্যে সবাইকে বশীকরণ করেছিল, যেমনটা ফার্স্ট পার্টে প্রতাপ আরিয়াকে চিনির মাধ্যমে করেছিল। স্কুলের ছাদ থেকে একের পর এক স্টুডেন্ট ঝাঁপ দেওয়ার আগে একটাই কথা বলছিল, তারা কোনো এক আঙ্কেলের কথা অনুযায়ী এটা করছে। অন্যদিকে অথর্ব প্রতাপের জন্য চা পাতা কিনতে দোকানে গেলে টিভিতে স্কুলের ঘটনা শুনে দ্রুত ঘরে ফিরে প্রতাপকে জিজ্ঞেস করে তার মতো শহরে আর কতজন আছে যারা বশীকরণ জানে। কিন্তু ও কোনো উত্তর দেয় না, শুধু হেসেই যায়। ইতিমধ্যে পুলিশ ফোর্স স্কুল ঘিরে নেয় এবং উপর মহল থেকে একজন অফিসারকে তদন্ত করতে পাঠায়। কিন্তু একটা মেয়ে অফিসারকে বলে যত তাড়াতাড়ি সম্ভব প্রতাপকে খুঁজে বের করতে, না হলে এমন কিছু ঘটতে চলেছে যার কল্পনা কেউ করেনি। তার কথা শেষ হতেই মেয়েদের কয়েকটা গ্রুপ পুলিশ সহ সবাইকে জম্বির মতো অ্যাটাক করে স্কুল থেকে পালিয়ে গোটা শহরে ভয়াবহ বিশৃঙ্খলতার সৃষ্টি করে।
ওদের সামনে যারাই আসছিল তাদের শেষ করে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছিল। গোটা দেশের নিউজ চ্যানেল জুড়ে এই ঘটনা টেলিকাস্ট হতে দেখে আথার ইলেকট্রনিক্সের দোকান থেকে কয়েকটা বড় স্পিকার এনে ঘরে সেট করে স্কুলের দিকে রওনা দেয়। ততক্ষণে স্কুলের সব স্টুডেন্টদের বাবা মাকে ডাকা হলেও তারা কিছুতেই নিজের সন্তানকে কোনোরকম ভাবে সাহায্য করতে পারছিল না। এদিকে প্রতাপকে পুলিশ খুঁজে পায়নি দেখে মেয়েরাও একে একে নিজেদের উপর আঘাত করতে শুরু করে, এমনকি কয়েকজন মারাও যায়। তখনই সেখানে আথার এসে পুলিশদের তার পূর্ব ঘটনা, বশীকরণ এবং প্রতাপের ব্যাপারে হালকা করে জানায়। সাথে এটাও বলে বশীকরণ যে করছে সে সব সময় ভিকটিমদের চোখের সামনে রাখে, তাই আসল কালপ্রিট এইখানেই কোথাও আছে। তখনই ক্যান্টিনের এক কোণে দেখা যায় রাজনাথকে বসে থাকতে। রাজনাথ সবাইকে ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে বলে, কারণ সে অথর্বের সাথে একান্তে কথা বলতে চায়। আর যদি কেউ তার কথা না শুনে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার এক কথায় 100টা মেয়ে সবার উপরে হামলা করে সাথে নিজেদেরও শেষ করে ফেলবে। এর প্রমাণস্বরূপ একটা মেয়ে নিজের সাথে অফিসারকেও আহত করে দিলে বাকিরা ভয় বেরিয়ে যায়। রাজনাথ বলে প্রতাপ ওর গুরু, সম্পর্কে দাদা বলে ডাকে। সে রাজনাথের থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন, তাই ওর থেকে লাস্ট একটা বশীকরণ বিদ্যা শেখার আছে। কারণ নর্মালি ও নিজে শিখতে গেলে বহু বছর লেগে যাবে, কিন্তু প্রতাপের কাছে খুব কম সময় শিখতে পারবে। তবে রাজনাথ এটা বুঝে পায় না অথর্বের মতো সাধারণ লোক প্রতাপকে কি করে বন্দি করে রাখতে পারে। রাজনাথ অথর্বকে ব্ল্যাকমেইল করে প্রতাপের সাথে দেখা করানোর কথা বললে অথর্ব জানায় সে স্কুল কেন পুরো শহর জ্বালিয়ে দিলেও সে প্রতাপ কোথায় আছে বলবে না। তবে সে যদি ওর মেয়ে আরিয়াকে বশীকরণ থেকে মুক্ত করে তাহলে একমাত্র প্রতাপকে রাজনাথের কাছে হ্যান্ড ওভার করবে। সেই মতো রাজনাথ প্রিন্সিপাল ও পুলিশকে বলে অথর্বের বাড়ি যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে, এবং সাথে একটা শর্ত রাখে যে ওর কোনোভাবেই পিছু করা যাবে না, কারণ এটা করলে সে যতগুলো মেয়ে আছে সবাইকে শেষ করে দেবে, সাথে বাসের মেয়েগুলো তো আছেই। এইবার যাওয়ার পথে রাজনাথ রিভিল করে যে বিগত কয়েক বছর ধরে সে প্রতাপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু ওর ফোন পায়নি। এবার সে চাইলেও ওর বাড়ি যেতে পারতো না, কারণ বাড়িতে যে মেয়েগুলো আছে তারা ওকে চিনতে না পেরে মেরে ফেলতো। কিন্তু কয়েক বছরেও প্রতাপের কোনো খবর না আসায় একবার সাহস করে ওর বাড়িতে গেলে সেখানে কাউকেই দেখতে না পেয়ে ভেবেছিল প্রতাপ সিদ্ধিলাভ করতে গা ঢাকা দিয়েছে, কারণ এরকম সে আগেও কয়েকবার করেছে। কিন্তু 12 বছর কেটে যাওয়ার পরেও কোনো খবর না পেলে অবশেষে সিদ্ধান্ত নেয় এইসব কাণ্ড করার। তবে এইখানে তাদের আরও একটা মোটিভ জানতে পারা যায় যে তারা পুরুষদের শ্রেষ্ঠ মনে করে, কারণ যতই হিন্দু শাস্ত্রে নারী শক্তির কথা উল্লেখ থাকুক না কেন সেগুলো সব ভুল এবং সেগুলো মানুষকে বোকা বানানোর জন্যই করা। তো এই কারণে তারা মেয়েদের টার্গেট করে দমিয়ে রাখে যাতে কখনো পুরুষদের উপরে উঠতে না পারে। অবশেষে রাজনাথ অথর্বের বাড়ি পৌঁছয় এবং প্রতাপের অবস্থা দেখে রাগ সপ্তমে চড়ে যায়, কিন্তু পরক্ষণে আরিয়াকে দেখে অবাক হয়ে যায়। রাজনাথ বলে সে আরিয়াকে বশীকরণ থেকে মুক্ত করতে পারবে না, কারণ যে বশীকরণ করছে সেই একমাত্র এটা করতে পারে। তবে 12 বছর ধরে কি করে একজন বশীকরণে থাকতে পারে, কারণ সে যতদূর জানে বশীকরণ খুব বেশি হলে 24 ঘন্টা অবধি কার্যকর হয়, তাও সেই ক্ষেত্রে যে বশীকরণ করছে তার নজরের সামনে ভিকটিমকে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে এটা হতে পারে অর্থাৎ প্রতাপের কোনো ঋণের মধ্যে রয়েছে যেটা সে এখনো শোধ করেনি, তাই যদি সে প্রতাপকে ঋণমুক্ত করে দেয় তাহলে খুব সহজে বশীকরণ কেটে যাবে। তখন অথর্বের মনে পড়ে সে ধাবায় চায়ের জন্য প্রতাপের থেকে 10 টাকা নিয়েছিল, যেটা সে এখন ফেরত দিলে আরিয়া দীর্ঘ 12 বছর পর বশীকরণ থেকে মুক্ত হয়। এখন পালা প্রতাপকে মুক্ত করার। কিন্তু যখনই প্রতাপের মুখ থেকে শিকল খোলা হয় তখন রাজনাথ বুঝতে পারে প্রতাপের তো জীবই নেই, অর্থাৎ সে কোনোভাবেই অন্তিম বশীকরণ ক্রিয়া শিখতেই পারবে না। তখনই রাজনাথ রেগে বলে সে বাকি মেয়েদের দিয়ে আরিয়াকে তুলে নিয়ে যাবে আর অথর্বকে প্রতাপের মতোই নরক যন্ত্রণা দিয়ে আটকে রাখবে। এই বলে সে দুজনের উপর চড়াও হলে অথর্ব ওয়ার্নিং দেয় সে যেহেতু আরিয়াকে বশীকরণ থেকে মুক্ত করেছে তাই ওকে ছেড়ে দেবে, কিন্তু ফের যদি রাজনাথ আরিয়ার ক্ষতি করতে চায় তাহলে তার অবস্থাও প্রতাপের মতো হবে। কিন্তু এইখানেই আসে মুভির সব থেকে আসল টুইস্ট, কারণ রাজনাথ মেয়েদের কমান্ড দিতেই যাবে তখনই অথর্ব ইয়ার প্লাগ লাগিয়ে স্মার্ট ওয়াচ দিয়ে ইলেকট্রনিক্সের দোকান থেকে আনা স্পিকারগুলোর প্রচন্ড হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড প্লে করে দেয়। এতে কারোর আওয়াজ শুনতে পাওয়া তো দূরের কথা, সবাই কান চাপা দিতে বাধ্য হলে অথর্ব রাজনাথকে মেরে অজ্ঞান করে দেয়। যখন জ্ঞান ফিরল দেখে তার অবস্থাও প্রতাপের মতো হয়েছে এবং অথর্ব
ও জিভ কেটে শিকল দিয়ে সারা জীবনের মতো বন্দি করে রাখে। এর কয়েক ঘন্টা পর স্বাভাবিকভাবেই মেয়েদের উপর থেকে বশীকরণ কেটে যায় এবং তারা প্রত্যেকে নিজের বাড়িতে ফিরে আসে। পরের দিন অফিসার প্রিন্সিপালকে নিয়ে আথার্বের বাড়িতে আসে। আথার্ব তাদের প্রতাপ ও রাজনাথের ঘটনা জানিয়ে বলে, আমাদের আইনে এদের জন্য সেরকম শাস্তি তৈরি হয়নি যেটা আমি প্রতিদিন এদের দেব। এদের জন্য মৃত্যু খুবই সহজ শাস্তি, বরং সে তাদের বাঁচা মরার মাঝে এক নরক যন্ত্রণায় জ্বালিয়ে রাখবে সারা জীবন। অফিসার অবশেষে তার এই কথায় রাজি হয় এবং মুভির শেষে আমরা দেখি শান্ত মনে আরিয়াকে ছাদে বসে জুস খেতে এবং তার মুখে প্রশান্তির হাসি। তো এই ছিল ভার্স মুভি সিরিজের গল্প। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার সেকেন্ড চ্যানেল সিনেভার্স বাংলা ভিজিট করতে একদমই ভুলো না, লিংক কমেন্টে রইল।